আমাদের এখানে আইএসএল ক্লাবগুলোতে বেশিরভাগ যারা মালিকানাধীন গোষ্ঠী রয়েছে বা যারা বিভিন্ন সিইও পদের দায়িত্বে রয়েছে তারা প্রায় প্রত্যেকেই অবাঙালি। বাঙালি এবং রসবোধযুক্ত বাঙালি থাকলে ডেফিনেটলি এই মিটিংয়ের আগে কোনো না কোনো এএফএফ কর্তাকে নিশ্চিতভাবেই তারা বলতে পারতেন যে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আপাতত ইন্ডিয়ান ফুটবলের যদি টোটাল ওভারভিউ দেখা হয়, যদি ওপর থেকে ছবিটাকে খুব ভালোভাবে ক্লোজলি দেখা হয়, তাহলে দেখা যাবে প্রত্যেকটা ক্লাবই কিন্তু তারা ভীষণভাবে আতঙ্কের মধ্যে রয়েছে যে ফুটবলটা হবে, কিভাবে হবে, ভালোভাবে হবে কি না। কারণ ম্যাক্সিমাম যে বিদেশি প্লেয়ার এবং প্লেয়ারদের এজেন্ট রয়েছে তারা কিন্তু চাইছে এটা ফাস্ট ট্র্যাক যেন হয়ে যায়, খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে যেন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এমন কিছু জটিলতা রয়েছে যেটা নিয়ে আমি কালকে ভিডিওতেও ডিসকাস করেছি, যে সেটা খুব তাড়াতাড়ি কাটবে না। সেটা এআইএফএফও জানে, ক্লাবগুলোও জানে, আমরাও খুব ভালো করে জানি। কিন্তু যারা প্রফেশনাল ফুটবলার তারা তো এত সহজে বিষয়টাকে মানতে চাইবে না, না? খুব স্বাভাবিক একটা ব্যাপার। যারা ইয়াং প্লেয়ার তারাও চাইবে না যে একটা আনসার্টেনিটির মধ্যে নিজেদের কেরিয়ারকে রাখতে। আর এই সিচুয়েশনটাতে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আমাদের প্লেয়াররা চলে গেলেও আমরা যারা বিভিন্ন ক্লাবের ফ্যান্স রয়েছি তারা না তো প্লেয়ারকে, না তো ম্যানেজমেন্টকে, না তো ক্লাবের যে কোনো কর্তাকে আমরা দোষারোপ করতে পারবো। এই পুরো সিস্টেমটাতেই আমরা এমনভাবে একটা লুপের মধ্যে আটকে গেছি যে সেখানে কাউকে নিয়েই কিছু আমাদের বলার নেই। যাই হোক, আজকের এই ভিডিওতেও ডেফিনেটলি বেশ কিছু কথা বলবো। বছরের শেষ দিন, যারা উৎসব আনন্দ উপভোগ করছো তাদেরকে বুড়ো সাধুর শুভেচ্ছা, আর যারা আমার মতো একদম সাধারণভাবে বাড়িতে আনন্দ করছো তাদেরও বছর শেষের দিনের শুভেচ্ছা। আগামীকাল থেকে নতুন বছর, আশা করা যায় 2026টা ফুটবলিং বছর হিসেবে আমাদের জন্য ভালোই যাবে, কারণ এতটা খারাপ বোধহয় আমরা ডিজার্ভ করি না যেভাবে প্যাশনেটলি অন্ততপক্ষে আমরা ইন্ডিয়ান ফুটবলটাকে সাপোর্ট করি। যাই হোক, প্রথম যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা অবশ্যই এআইএফএফ এর তরফ থেকে সমস্ত আইএসএল ক্লাবদের চিঠি পাঠানো হয়েছে যে আগামী 1 জানুয়ারি অন্ততপক্ষে এটাকে একটা ডেডলাইন হিসেবে না ধরা গেলেও মোটামুটি একটা দিন হিসেবে ধরা হচ্ছে যে এর মধ্যে তোমরা জানাও যে কে কে পার্টিসিপেট করতে চাও, কারা কারা করতে চাও না। এবং এটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে আমি না এই স্ট্যান্ড পয়েন্টে এআইএফএফ এর সাথে রয়েছি যে খেলতে হলে খেলো, না হলে খেলো না। মানে ধরি মাছ না ছুঁই পানি, এরকম একটা সিচুয়েশনে আপাতত কারোরই যাওয়ার মতো এখানে পরিস্থিতি নেই। তো খেলতে হলে বলো যে ঠিক আছে আমি খেলবো, যেমনটা জামশেদপুর এফসি লাস্ট মিটিংয়ে করে দিয়েছে যে যাই পরিস্থিতি হোক না কেন জামশেদপুর এফসি টিম নামাবে, যেমন টিমই হোক, যেভাবেই খেলা হোক, সেন্ট্রালাইজড ভেন্যু হোক, সিঙ্গেল লেগড ম্যাচ হোক, যেমন খুশি করে হোক, ফুটবল যদি হয় তাহলে জামশেদপুর এফসি টিম নামাবে। এবং আমরা ধরে নিতে পারি যে যারা অন্ততপক্ষে প্রথম থেকে খুব অ্যাক্টিভলি থেকেছে, যেমন মোহনবাগান, যেমন ইস্টবেঙ্গল, যেমন এফসি গোয়া, যেমন তোমার এখানে এসসি দিল্লি, চাইছে যারা চাইছে ক্যাপিটাল থেকে টিম নামাতে, যেমন পাঞ্জাব এফসি যারা এখনও অবধি কিন্তু ট্রেনিং করছে, এরা চায় টিম নামাতে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও কিন্তু চায়, একদম ডেসপারেটলি তারা চায় ফুটবলটা খেলতে। কিছু ক্লাব রয়েছে এখনও তারা কিছুটা মেজার করছে যে কতটা তাদের জন্য ঠিক হবে, ভুল হবে। ইভেন বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু আপাতত একটা পাবলিক ক্লাব, যেভাবে তারা অন্ততপক্ষে নিজেদের জার্নি স্টার্ট করেছে, তারাও কিন্তু চায় ফুটবলটা খেলতে। তো আমার ধারণা যে এই ক্লাবগুলো যে কোনো শর্তেই তারা কিন্তু মাঠে নামতে চাইবে ফর দ্য সেক অফ দেয়ার ফ্যান্স, নাম্বার ওয়ান। কিন্তু বেশ কিছু টিমস রয়েছে তারা এখনও অবধি পুরো বিষয়টা না আচালে বিশ্বাস নেই। এই সিচুয়েশনে আমরা রয়েছি যে তারা যতক্ষণ না কনফার্মেশন দিচ্ছে ততক্ষণ অবধি তাদেরকে নিয়ে কোনো রকম প্রেডিকশন করা যাবে না। এটা গেলো 1 নম্বর ব্যাপার। মেন যেটা ব্যাপার আজকে ভিডিওর, যেটার জন্য হয়তো এই ভিডিওটা করা, না হলে আমি আজকে দিনটাকে স্কিপ করতে পারতাম, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এবং কেভিন সিভিএ তার আপাতত পরিস্থিতি। দেখো, কালকে থেকে একটা রিপোর্ট ঘোরাফেরা করতে শুরু করে এবং কালকে আমি একটা কমেন্টও পাই যে কেভিন সিভিএ কি ইস্টবেঙ্গল ছাড়ছে। আমি সত্যিই জানতাম না, আমি বলেছিলাম জানি না, ইস্টবেঙ্গল তো আইএসএল খেলবে। কেন? তার কারণটা এটাই যে ইস্টবেঙ্গল যেভাবে শুরু থেকে বারবার বলেছে যে এআইএফএফ তারাই শুধুমাত্র এই লিগের মালিক হওয়ার ক্ষমতা রাখে, অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট ল, এভরিথিং। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না ইস্টবেঙ্গলের স্ট্যান্ড পয়েন্টে ইস্টবেঙ্গল কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং এআইএফএফ তারাই আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগের মালিক হতে যাচ্ছে, তাদের কন্ট্রোলেই পুরোটা থাকবে। কমার্শিয়াল পার্টনার যারা আসবে তারা 21 কোটি দেবে, লভ্যাংশটা নিয়ে বাড়ি যাবে, দ্যাটস ইট, ফাইন। পুরো মালিকানাধীন যে ব্যাপারটা, মানে
অথরিটি, সে অথরিটি কিন্তু এআইএফএফ। তো ইস্টবেঙ্গল তো আইএসএল খেলবে, এই নিয়ে আমাদের কারোর কোনো রকম দ্বিমত নেই, কারো কোনো রকম এখানে ডাউটও নেই। সে ইস্টবেঙ্গল ফ্যান হতে পারে, ইস্টবেঙ্গলের ফ্যান নাও হতে পারে, যে কেউ হতে পারে, ইস্টবেঙ্গল খেলবে। তাহলে ইস্টবেঙ্গল যখন খেলবে, তাহলে ইস্টবেঙ্গল কেন তার সব থেকে ভ্যালুয়েবল একজন ডিফেন্ডার বা একজন মোস্ট ইয়াং ভ্যালুয়েবল একজন ফরেনারকে এত ইজিলি ছেড়ে দিতে চাইবে? এবং যেখানে এই টিমটাতে হি ইজ দ্য লোন ফরেন সেন্টার ব্যাক, অন্য কেউ নেই কিন্তু, যে ঠিক আছে কেভিন সিবিএ চলে গেল, আমার এই প্লেয়ারটা রয়েছে, সে এসে আনোয়ার আলীর পার্টনার হলো, নেই কেউ। কেন ইস্টবেঙ্গল চাইবে? কারণ ইস্টবেঙ্গল তো খেলবে। এবার বিষয়টা হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, যে অ্যাঞ্জেল গার্সিয়া এই রিপোর্টটা করেছে যে তার কাছে স্প্যানিশ ক্লাবের অফার রয়েছে, সে স্পেনে ফিরতে পারে, ইন্ডিয়ান ফুটবলে আনসার্টেনিটি রয়েছে এবং সে তার কেরিয়ারটাকে কন্টিনিউ করতে চায়, কোনোভাবে সে একটা ছোট সময়ের গ্যাপও দিতে চায় না কেরিয়ারে, সেই কারণে সে অফারগুলোকে ভাবনা চিন্তা করছে। অ্যাঞ্জেল গার্সিয়া ইজ নট আ নিউ নেম ফর ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স। এর আগেও কিন্তু অনেক প্লেয়ারকে নিয়ে অ্যাঞ্জেল গার্সিয়া ব্রেকিং দিয়েছে, রিপোর্ট করেছে। ম্যাক্সিমাম সময়ে সেটা কিন্তু টিকমার্কেই কনভার্ট হয়েছে, অনেক সময় সেটা হয়নি। ন্যাচারালি সেটা রিপোর্টারদের ক্ষেত্রে হয়, তাদের কী ইনফরমেশন রয়েছে কী না রয়েছে এবং ভেতরে কী চলছে, একটা ক্লাবও কী চাইছে একটা প্লেয়ারকে নিয়ে, সব কিছু ডিপেন্ড করে থাকে। এটা এক নম্বর ব্যাপার। দু নম্বর ব্যাপার হচ্ছে যে এখনও অবধি এই কেভিন সিবিএ ইস্টবেঙ্গল ছাড়তে পারে, বা তার কাছে কোনো একটা স্প্যানিশ ক্লাবের বা যে ক্লাবের নাম উঠছেও সেই ক্লাবের খুব স্ট্রং অফার রয়েছে, এবং ইস্টবেঙ্গল এমন একটা সিচুয়েশনে রয়েছে যে হয়তো কেভিন সিবিএকে ধরে রাখতে পারবে না। এই রকম রিপোর্ট কিন্তু এখনও অবধি খুব রিলায়েবল ইন্ডিয়ান মিডিয়ার, খুব রিলায়েবল কোনো ইন্ডিয়ান জার্নালিস্ট এখনও অবধি কভার করেনি, টিল নাও, আমি যখন ভিডিও বানাচ্ছি এখন অবধি কভার করেনি। এটা হচ্ছে দুটো মেন পয়েন্ট। তো এই জায়গাতে দাঁড়িয়ে কি হবে, কয়েকটা জায়গাতে দেখছিলাম যে কেউ কেউ এখানে বলছে যে দেখো তাকে লোনে ছাড়তে পারে, এ হতে পারে, সে হতে পারে, বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে গেলেও হতে পারে, সেটা পরের ব্যাপার। এবার আমি যদি কনক্লুশনে আসি, তাহলে কনক্লুশনে আমি দুটো কথা বলতে পারি। নাম্বার ওয়ান, একজন প্লেয়ারের কাছে কন্ট্রাক্ট অফার ডেফিনেটলি থাকতে পারে, যে ঠিক আছে আমার অন্য একটা ক্লাব থেকে ভালো অফার রয়েছে, ডেফিনেটলি থাকতে পারে। পৃথিবীর যে কোনো ক্লাবের অফার যে কোনো প্লেয়ারের কাছে থাকবে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং আগামীকাল থেকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুবই শর্ট টার্ম, জাস্ট 1 মাসের জন্য। এবং একটা প্লেয়ার চাইবে খুব তাড়াতাড়ি তার কাছে যে অফার রয়েছে সেটাকে কনভার্ট করে দিতে, এবং এজেন্টেরও একটা চাপ থাকে এখানে, কিন্তু শুধু প্লেয়ার ব্যাপারটা না, এজেন্টেরও চাপ থাকে। এবং যদি সেই ধরনের ব্যাপার কেভিন সিবিএ বা তার এজেন্টের থেকে হয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল বিশেষ কিছু যে করতে পারবে তা কিন্তু নয়। কারণ ইস্টবেঙ্গলও এই কনভিন্সিং ব্যাপারটাতে গিয়ে একটা প্লেয়ারকে রিচ করাতে পারবে না যে দেখো আইএসএল হবেই এবং তুমি খেলবেই, বা এই ডেট থেকে আইএসএলটা হবে, আমি কনভিন্স করছি, পারবে না। তো সেই ক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গলের একটা এমন সময়ে পরিস্থিতি চলে যাবে যে ইস্টবেঙ্গলকে হয়তো সেই প্লেয়ারকে ছাড়লেও ছাড়তে হতে পারে। তো ডেফিনেটলি তার পরিবর্তে কেউ না কেউ ভালো প্লেয়ার আসবেই, কিন্তু সেটা এখনোই সেরকম পরিস্থিতি হয়েছে তা কিন্তু নয়। লজিক নাম্বার ওয়ান। লজিক নাম্বার টু কী হতে পারে না, তার যেহেতু বড় কন্ট্রাক্ট রয়েছে বিয়ন্ড মে 2026, তার বড় কন্ট্রাক্ট রয়েছে, তাকে হয়তো এই শর্ট টার্মের জন্য, যে ঠিক আছে চলো আমার এখানে আনসার্টেনিটি রয়েছে, প্লেয়ার চাইছে না তার কেরিয়ারটাকে নিয়ে রিস্ক নিতে, এবং আমিও চাই না যে প্লেয়ারটা রিস্ক নিক বা তার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাক, তাকে শর্ট টার্মে লোনে ছেড়ে দেওয়া হলো, যে ঠিক আছে ভাই তুমি যাও, আবার তুমি ফিরে আসবে, এবং সেই শর্ট টার্মের জন্য যখনই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আইএসএল হচ্ছে, এটা হচ্ছে এই ব্যাপার, তাকে তার পরিবর্তে একজন প্লেয়ারকে নিয়ে আসা হলো, হতে পারে। দুটো ব্যাপার। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি কত দিন অবধি কেভিন সিবিএ বা তার এজেন্ট অপেক্ষা করার কথা বলতে পারে ইস্টবেঙ্গলকে, যে আমি এই ডেট অবধি ওয়েট করব, তারপর আর নয়। সেটা 5ই জানুয়ারি, 10ই জানুয়ারি, 15ই জানুয়ারি, 20ই জানুয়ারি, না 25শে জানুয়ারি, ম্যাক্সিমাম তো এই অবধি ওয়েট করা যেতে পারে। সেটা আমি কতদিন অবধি ওয়েট করব, এটা যদি ইস্টবেঙ্গল ক্লাব জেনে যায়, আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তো এই যে রিউমার উঠেছে যে প্লেয়ার অফার রয়েছে এবং ইস্টবেঙ্গল ছাড়তে পারে, এটা খুব একটা কিন্তু আমার মনে হয় না যে খুব একটা ভুল রিউমার। আবার এই জায়গাতেও আমরা এখনই রিচ করতে পারছি না যে এই রিউমারটা উঠেছে, ইন্ডিয়ান ফুটবলে আনসার্টিনিটি রয়েছে, অনেক বিদেশি প্লেয়ার বিভিন্ন ক্লাব ছেড়ে বেরিয়ে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট প্লেয়াররা ছেড়ে যাচ্ছে লাইক বোরহা হেরেরা। তার ফলে এই এফেক্টটা ইস্টবেঙ্গলেও আসতে পারে, এই এফেক্টটা অন্য যে কোনো ক্লাবে আসতে পারে, সেখান থেকে ভালো মানের বিদেশি প্লেয়ার বেরিয়ে যেতে পারে। এই যুক্তিকে মেনে নিয়ে এখনই কেভিন সিবিএ চলে গেল রব এই বছরের শেষ দিনকে,
আমার মনে হয় না যে সেখানে যাওয়ার মতো পরিস্থিতিতে আমরা আপাতত রিচ করেছি বলে। দ্যাটস ইট, এটাই আমার বলার ছিল, এর থেকে বেশি আর কিছু না। আই হোপ মোটামুটি যা কিছুই হবে সেটা আমরা যখন একজন রিলায়েবল জার্নালিস্টের থেকে, ইন্ডিয়ান মিডিয়ার থেকে খুব পরিষ্কারভাবে জানতে পারবো, আরও ক্লিয়ার হবে আমাদের কাছে। বাট যদি কেভিন সিভিএ চলে যায়, আমি অন্ততপক্ষে পার্সোনালি বলবো যে সেটা কিন্তু একটা আবারও বিগ ব্লো ফর ইস্ট বেঙ্গল। যেভাবে আনোয়ার এবং কেভিনের জুটিটা দারুণভাবে দাঁড়িয়ে গিয়েছিল, নো ডাউট কোচের একটা বিরাট বড় দুশ্চিন্তা দূর হয়েছিল। গত কয়েক সিজনের ডিফেন্সের দুর্বলতা কাটিয়ে একটা স্ট্রং পেয়ার ইস্টবেঙ্গল পেয়েছিল, সেটা রাতারাতি কিন্তু একটু হলেও ধাক্কা খাবে। আর যদি না যায় তাহলে অবশ্যই ফ্রম দ্য ডে ওয়ান ইস্টবেঙ্গল কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিটস হিসাবে টুর্নামেন্ট জেতার জন্যই মাঠে নামবে। এটা আমার আপাতত বলার ছিল। আমি আই হোপ পুরো বিষয়টা বলতে পারলাম। তোমাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এইভাবে এই অবধি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে এবং নতুন বছরের প্রথম দিনে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।